অপমান এমন একটা শব্দ যা তীরের মতো বুকে বিঁধে থাকে, তাই না? কেউ একজন ভরা মজলিসে বা আড়ালে আপনাকে এমন কিছু একটা বলে দিল যা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি মোহাম্মদ নেহাল, এবং আমি মানুষের মনস্তত্ত্ব, অপমান থেকে ঘুরে দাঁড়ানোর জেদ আর জীবনের কঠিন বাস্তবতা নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আপনি যদি এমন কেউ হন যিনি জীবনের প্রতিটি অপমানের বদলা নিজের সাফল্যের মাধ্যমে দিতে চান, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন। আসলে ব্যাপারটা হলো, যখন কেউ আমাদের অপমান করে তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? রাগ, ক্ষোভ আর সঙ্গে সঙ্গে একটা কড়া জবাব দেওয়ার তীব্র ইচ্ছা। আমরা মনে মনে হাজারটা ডায়লগ তৈরি করি। ইস, তখন যদি এই কথাটা বলতাম, বা দাঁড়াও, কালকে এর একটা বিহিত করেই ছাড়ব। দেখুন, এটা খুবই স্বাভাবিক। মানুষের ইগোতে আঘাত লাগলে সে প্রতিঘাত করতেই চাইবে। কিন্তু বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো, আপনি যখন তাৎক্ষণিক রেগে গিয়ে চিৎকার করেন বা খারাপ ভাষায় উত্তর দেন, তখন আপনি আসলে ওই মানুষটাকেই জিতিয়ে দিচ্ছেন। যে আপনাকে অপমান করেছে তার মূল লক্ষ্যই ছিল আপনাকে আপনার স্বাভাবিক অবস্থা থেকে সরিয়ে আনা, আপনাকে ছোট করা। আপনি রেগে গিয়ে প্রমাণ করে দিলেন যে তার কথায় আপনার আসলেই কিছু যায় আসে। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে কি আমি চুপ করে থাকব? কেউ আমাকে দিনের পর দিন অপমান করে যাবে আর আমি মাটির পুতুলের মতো সহ্য করব? একদমই না। আমি আপনাকে দুর্বল হতে বলছি না, আমি আপনাকে স্মার্ট হতে বলছি। মজার ব্যাপার ঠিক এখানেই। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জবাব কখনো মুখে দেওয়া হয় না, দেওয়া হয় কাজে। একটু ভেবে দেখুন, একটা স্প্রিংকে আপনি যত জোরে চাপ দেবেন সে তত বেশি শক্তি সঞ্চয় করে, এবং হাত সরিয়ে নিলেই দ্বিগুণ বেগে ছিটকে ওঠে। অপমান হলো সেই চাপ, আর আপনি হলেন সেই স্প্রিং। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষায় দেখা গেছে যে মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ বা রাগ যদি সঠিক চ্যানেলে, অর্থাৎ কোনো গঠনমূলক কাজে ব্যবহার করা যায়, তবে সাধারণ অবস্থার চেয়ে মানুষের প্রোডাক্টিভিটি বা ফোকাস করার ক্ষমতা প্রায় 40% পর্যন্ত বেড়ে যায়। বিশ্বাস হচ্ছে না? বিশ্বের বড় বড় সফল মানুষদের দিকে তাকান। ওয়াল্ট ডিজনিকে একসময় খবরের কাগজ থেকে চাকরিচ্যুত করা হয়েছিল এই বলে যে তার কোনো কল্পনা শক্তি নেই। তাকে অপমান করা হয়েছিল। তিনি কি গিয়ে সম্পাদকের সাথে মারামারি করেছিলেন? না, তিনি তার জেদটাকে কাজে লাগিয়েছিলেন, তৈরি করেছিলেন ডিজনি সাম্রাজ্য। আমাদের সমস্যা হলো, আমরা আমাদের এনার্জি বা শক্তিটাকে ভুল জায়গায় নষ্ট করি। কেউ একটা কটু কথা বলল আর আমরা ঘন্টার পর ঘন্টা সেই কথা নিয়ে ওভার থিঙ্কিং করি, নিজের ব্রেনকে ক্লান্ত করে ফেলি। ধরুন, আপনাকে কেউ একটা কাদামাখা পাথর ছুঁড়ে মারল। আপনার কি উচিত সেই পাথরটা হাতে নিয়ে বসে থাকা এবং কাদা যে কেন সে আমাকে পাথর মারল, নাকি পাথরটা মাটিতে ফেলে দিয়ে নিজের শরীর পরিষ্কার করে সামনের দিকে এগিয়ে যাওয়া? বেশিরভাগ মানুষ ওই পাথরটা বুকে জড়িয়ে ধরে বসে থাকে। আজকে থেকে এই মানসিকতা বদলাতে হবে। যখনই কেউ আপনাকে অপমান করবে, একটা গভীর শ্বাস নিন। ভেতরে ভেতরে যে আগুনটা জ্বলছে সেটাকে নিভতে দেবেন না, বরং সেটাকে একটা চুল্লিতে পরিণত করুন। আপনার এই বয়সে, আপনার এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন ফোকাস। যারা আপনাকে বলছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তোমার কোনো ভবিষ্যৎ নেই, তাদের কথার জবাব মুখে দিলে তারা কাল আবার নতুন কথা বলবে। কিন্তু আপনি যদি আগামী কয়েক মাস বা কয়েক বছর নিজের ওপর কাজ করেন, নিজের স্কিল বাড়ান, নিজেকে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে পৌঁছানো তাদের কাছে স্বপ্নের মতো, সেটাই হবে আসল জবাব। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো সাইলেন্স বা নীরবতা কতটা ভয়ঙ্কর হতে পারে। যখন কেউ আপনাকে অপমান করার পর দেখে আপনি কোনো রিয়্যাক্ট করছেন না, আপনি শান্ত আছেন এবং নিজের কাজে মন দিচ্ছেন, তখন সেই মানুষটা মানসিকভাবে দুর্বল হতে শুরু করে। সে কনফিউজড হয়ে যায়। সে ভাবে, কি ব্যাপার, আমার কথা এর গায়ে কিচ্ছু লাগলো না। আপনার এই নীরবতাই তাদের অহংকারের সবচেয়ে বড় আঘাত। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে কেউ গায়ে হাত তুললে বা আপনার আত্মসম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করলে আপনি চুপ থাকবেন। যেখানে প্রতিবাদ করা প্রয়োজন সেখানে অবশ্যই আপনার গলার আওয়াজ শক্ত হতে হবে, কিন্তু সব অপমানের জবাব মুখে দেওয়ার দরকার নেই। আপনার জীবনের লক্ষ্য এত ছোট হতে পারে না যে রাস্তার প্রতিটি ঘেউ ঘেউ করা কুকুরের দিকে আপনাকে পাথর ছুঁড়তে হবে। আপনি যদি তা করেন, তবে আপনি আপনার গন্তব্যে কখনো পৌঁছতে পারবেন না। আসলে ব্যাপারটা হলো, আমরা সমাজে বাস করি, আর সমাজে নানা ধরনের মানুষ থাকে। কিছু মানুষের নিজের জীবনে কোনো অর্জন নেই, তাদের কোনো বড় স্বপ্ন নেই। তাদের একমাত্র কাজ হলো অন্যের স্বপ্নকে ছোট করা, অন্যকে অপমান করে নিজে বড় সাজার চেষ্টা করা। মনস্তাত্ত্বিক ভাষায় একে বলে প্রজেকশন। তারা তাদের নিজেদের ভেতরের হতাশা, ব্যর্থতা আর হীনমন্যতা আপনার ওপর চাপিয়ে দিতে চায়। যখন আপনি এই সাইকোলজিটা বুঝে যাবেন, তখন দেখবেন অপমানে আর আগের মতো কষ্ট লাগছে না,
বরং আপনার তাদের প্রতি করুণা হবে। আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা আপনার নয়, সমস্যাটা তাদের। দেখুন, লোহাকে যখন আগুনে পোড়ানো হয় তখন লোহা কিন্তু কাঁদে না। সে লাল হয়, নরম হয়, তারপর কামারের হাতুড়ির ঘায়ে একটি ধারালো তলোয়ারে পরিণত হয়। অপমান হলো সেই আগুন আর হাতুড়ির ঘা। আপনি কি জানেন সফল মানুষেরা অপমানকে কিভাবে দেখে? তারা অপমানকে দেখে জ্বালানি হিসাবে। গাড়িতে যেমন তেল না দিলে গাড়ি চলে না, তেমনি জীবনে বড় কোনো অপমান বা ধাক্কা না খেলে মানুষের ভেতরের আসল জেদটা বাইরে আসে না। এখন হয়তো আপনি ভাবছেন যে নেহাল ভাই, কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, কিন্তু বাস্তবে যখন কেউ মুখের উপর অপমান করে তখন এই থিওরিগুলো আর মাথায় থাকে না। আমি আপনার সাথে একমত। ইমোশন কন্ট্রোল করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কিন্তু এখানেই তো আপনার আসল পরীক্ষা। মজার ব্যাপারটা ঠিক এখানেই। যেদিন আপনি নিজের ইমোশনকে নিজের বুদ্ধির নিচে রাখতে পারবেন, সেদিন থেকে কেউ আপনাকে আর পরাস্ত করতে পারবে না। কেউ অপমান করলে তাকে শুধু একটা স্মাইল দিন, একটা শান্ত আত্মবিশ্বাসী হাসি। এই একটা হাসি তাকে যতটা পোড়াবে, আপনার হাজারটা গালাগালিও তাকে ততটা পোড়াতে পারবে না। এরপর সেখান থেকে সরে আসুন, নিজের রুমে যান বা এমন কোথাও যান যেখানে আপনি একা থাকতে পারেন। এবার খাতা কলম নিন, লিখুন কথাগুলো। কে কি বলেছে, কেন বলেছে। তারপর সেই কাগজের নিচে বড় করে লিখুন আপনার লক্ষ্য। নিজেকে প্রমিস করুন, আজ থেকে আমার প্রতিটি কাজ, আমার প্রতিটি ঘামের ফোঁটা হবে এই অপমানের জবাব। আপনার সময় সীমিত। এই সীমিত সময় আপনি কাদের পেছনে ব্যয় করবেন? যারা আপনার ভ্যালু বোঝে না তাদের পেছনে, নাকি নিজের স্বপ্নের পেছনে? আপনার মেধা, আপনার পরিশ্রম আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনাকে যারা অবজ্ঞা করেছে, যারা আপনাকে আড্ডায় বা পারিবারিক অনুষ্ঠানে হাসির পাত্র বানিয়েছে, তাদের নামগুলো মনে রাখবেন। তাদের ওপর রাগ করবেন না, বরং তাদের ধন্যবাদ দিন। কারণ তারা যদি আপনাকে অপমান না করত, তবে হয়তো আপনি আপনার কমফোর্ট জোন বা আরামের জায়গা থেকে কখনোই বের হতে পারতেন না। তারা আপনাকে আঘাত করে আসলে ঘুম ভাঙিয়ে দিয়েছে। এবার আর ঘুমানোর সময় নেই। আপনার লক্ষ্য হবে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে তারা আপনার সাথে কথা বলার জন্য সিরিয়াল খুঁজবে। যেদিন আপনি সফল হবেন, সেদিন এই মানুষগুলোই সবার আগে এসে বলবে, আমি তো জানতাম ওকে দিয়ে কিছু একটা হবে। এটাই পৃথিবীর নিয়ম। সফলতার কোনো বিকল্প নেই, আর সফলতার চেয়ে বড় কোনো প্রতিশোধও নেই। তাই নিজের উপর ফোকাস করুন, নিজের স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করুন। আগামী কয়েকটা দিন নিজের সাথে একটা ডিল করুন। নো রিঅ্যাকশন, অনলি অ্যাকশন। কেউ কিছু বললে শুনুন, এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিন, কিন্তু জেদটা মনের গভীরে গেঁথে নিন। এই জেদটাই আপনাকে সকালে ঘুম থেকে টেনে তুলবে, রাতে জেগে কাজ করতে বাধ্য করবে। আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনার পতন দেখার জন্য অপেক্ষায় বসে আছে। তারা চায় আপনি রেগে গিয়ে কোনো ভুল করুন, এমন কিছু করুন যাতে আপনারই ক্ষতি হয়। কিন্তু আপনি তাদের সেই সুযোগ দেবেন না। আপনি স্মার্টলি খেলবেন, নীরবতার শক্তি দিয়ে তাদের ধ্বংস করবেন, আর নিজের কাজের আওয়াজ দিয়ে গোটা পৃথিবীকে জানিয়ে দেবেন আপনি কে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন ঠিকই আসে যদি আপনি লেগে থাকেন। আর যারা আজ আপনাকে অপমান করছে, তাদের এই অপমানের মেয়াদ খুব বেশি দিন নেই। এখন থেকে আপনার একটাই মন্ত্র, কথা কম, কাজ বেশি। এই মন্ত্রে ভর করে আপনি যখন এগিয়ে যাবেন, তখন দেখবেন চারপাশের পরিস্থিতি এমনিতেই বদলাতে শুরু করেছে। আপনার ভেতরের সেই আগুনটা যেন কখনো না নেভে। আগের কথাগুলো নিশ্চয়ই আপনার মনের ভেতর একটা ধাক্কা দিয়েছে, কিন্তু আসল খেলাটা তো সবে শুরু। যখন আপনাকে কেউ অপমান করে, তখন আপনার শরীরের ভেতরে, আপনার মস্তিষ্কে আসলে কি ঘটে জানেন? ইউনিভার্সিটি অফ মিশিগানের একটি বিখ্যাত এবং বেশ চমকে দেওয়া গবেষণায় দেখা গেছে যে যখন কোনো মানুষ সামাজিক অবজ্ঞা বা সরাসরি অপমানের শিকার হয়, তখন তার মস্তিষ্কের যে অংশটি তীব্রভাবে সক্রিয় হয়ে ওঠে, ঠিক একই অংশটি সক্রিয় হয় যখন সে কোনো বড় ধরনের শারীরিক আঘাত পায় বা তার শরীর আগুনে পুড়ে যায়। অর্থাৎ আমাদের মস্তিষ্ক শারীরিক তীব্র ব্যথা এবং অপমানের মানসিক ব্যথার মধ্যে আজতে কোনো পার্থক্যই করতে পারে না। মজার ব্যাপারটা ঠিক এখানেই। কেউ আপনাকে সজোরে একটা চড় মারলে আপনার যতটা কষ্ট হবে, ভরা মানুষের সামনে কেউ আপনাকে অপদার্থ বা লুজার বললে আপনার মস্তিষ্কে ঠিক ততটাই বা তার চেয়েও বহুগুণ বেশি ব্যথা অনুভূত হয়। এই কারণেই অপমান ভোলা এত কঠিন। এই কারণেই অপমানের স্মৃতিগুলো রাতের বেলা আমাদের বুকের ওপর পাথর হয়ে বসে থাকে এবং আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই, যখন ব্যথাটা এতই তীব্র,
যখন বুকের ভেতরটা রাগে জ্বলতে থাকে তখন আমি চুপ করে থাকব কিভাবে? আমার তো মনে হয় তখনই তার কলার চেপে ধরি বা তাকেও এমন কিছু কথা শোনাই যাতে সে সারা জীবন মনে রাখে। দেখুন, আমি আপনার এই অনুভূতিটাকে পুরোপুরি সম্মান করি। আপনার এই রাগটা খুবই লজিক্যাল, কিন্তু একটু ঠান্ডা মাথায় একটু লজিক্যালি চিন্তা করুন তো। ধরুন, আপনি রাস্তা দিয়ে খুব সুন্দর পরিষ্কার দামি জামাকাপড় পরে কোনো একটা ভালো কাজে হেঁটে যাচ্ছেন। হঠাৎ একটা ময়লার গাড়ি আপনার পাশ দিয়ে যাওয়ার সময় আপনার গায়ে কিছুটা দুর্গন্ধযুক্ত কাদা ছিটিয়ে দিল। আপনি কি তখন সেই ময়লার গাড়ির পেছনে দৌড়াবেন? ওই ময়লার গাড়ির ড্রাইভারের গায়ে কাদা মাখানোর চেষ্টা করবেন, নাকি দ্রুত সেখান থেকে সরে গিয়ে নিজের জামাটা পরিষ্কার করার চিন্তা করবেন এবং নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাবেন? আসলে ব্যাপারটা হলো, সমাজে যারা আপনাকে প্রতিনিয়ত অপমান করে, যারা আপনাকে ছোট করে কথা বলে, তারা ওই দুর্গন্ধযুক্ত ময়লার গাড়ির মতোই। তাদের নিজেদের জীবনের ভেতরে হতাশা, ব্যর্থতা, বিষণ্ণতা আর নেগেটিভিটির এত বেশি আবর্জনা জমে আছে যে তারা যেখানেই যায়, যার সাথেই মেশে, অন্যের গায়ে সেই আবর্জনা ছড়ানোর চেষ্টা করে। তারা নিজেদের জীবনে কিছু করতে পারেনি, তাই তারা চায় না আপনিও কিছু করুন। আপনি যদি তাদের সাথে তর্কে জড়ান, তাদের কথার জবাব দিতে যান, তার মানে আপনি স্বেচ্ছায় সেই আবর্জনার ভেতরেই ঝাঁপ দিচ্ছেন। আপনি নিজের পরিষ্কার জামাটা আরও বেশি নোংরা করছেন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো, অপমানের জবাব দেওয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে কার্যকরী ট্রিক্স হচ্ছে নিজের ফোকাসটাকে শিফট করা, নিজের মনোযোগের কেন্দ্রবিন্দুটাকে বদলে ফেলা। আপনি যখন অপমানের জবাব মুখে দিতে যান, তখন আপনি আপনার জীবনের রিমোট কন্ট্রোলটা ওই সস্তা মানুষটার হাতে তুলে দেন। সে চাইল আপনাকে রাগাতে, আর আপনি তার কথা মতো রেগে গেলেন। সে চাইল আপনাকে কাঁদাতে, আর আপনি কেঁদে ভাসিয়ে দিলেন। সে চাইল আপনি যেন আপনার কাজ থেকে মনোযোগ হারিয়ে ফেলেন, আর আপনি ঠিক সেটাই করলেন। তার মানে দাঁড়ালো কি, আপনার নিজের আবেগ, নিজের ইমোশনের ওপর আপনার কোনো কন্ট্রোলই নেই। আপনার ইমোশন কন্ট্রোল করছে রাস্তা থেকে উঠে আসা ওই মানুষটা। এটা কি একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষের জন্য সম্মানের? একদমই নয়। আপনার জীবনের রিমোট কন্ট্রোল শুধুমাত্র আপনার নিজের হাতে থাকতে হবে। কেউ আপনাকে গাধা বললে আপনি গাধা হয়ে যাবেন না, আর কেউ আপনাকে রাজা বললে আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন না। আপনার আসল পরিচয় আপনার কাজের মাধ্যমে তৈরি হয়, অন্যের সস্তা কথার মাধ্যমে নয়। একটা খুব পরিচিত উদাহরণ দিই। ধরুন, আপনি একটা বিশাল বড় পাহাড়ের দিকে এগোচ্ছেন। আপনার লক্ষ্য হলো ওই পাহাড়ের চূড়ায় ওঠা। রাস্তার মাঝখানে একটা রাস্তার কুকুর এসে আপনার দিকে অযথা ঘেউ ঢেউ করতে শুরু করলো। আপনি যদি ওই কুকুরটার দিকে পাথর ছুঁড়তে শুরু করেন, কুকুরটার সাথে পাল্লা দিয়ে চিৎকার করতে শুরু করেন, বা তাকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি খারাপ মানুষ নন, তাহলে কি হবে? আপনার মূল্যবান এনার্জি বা শক্তি নষ্ট হবে। পাহাড়ের চূড়ায় ওঠার জন্যে আপনার যে শারীরিক ও মানসিক শক্তি দরকার ছিল, সেটা আপনি ওই রাস্তার মাঝখানেই শেষ করে ফেলবেন। আমাদের জীবনে যারা আমাদের অপমান করে, আত্মীয় স্বজন বা তথাকথিত বন্ধুদের মাঝে যারা আপনাকে কথায় কথায় ছোট করে কথা বলে, তারা ওই দুর্গন্ধযুক্ত ময়লার গাড়ির মতোই। তাদের নিজেদের জীবনে কিছু করতে পারেনি, তাই তারা চায় না আপনিও কিছু করুন। আপনি যদি তাদের সাথে তর্কে জড়ান, তাদের কথার জবাব দিতে যান, তার মানে আপনি স্বেচ্ছায় সেই আবর্জনার ভেতরেই ঝাঁপ দিচ্ছেন। আপনি নিজের পরিষ্কার জামাটা আরও বেশি নোংরা করছেন। সেক্ষেত্রে বুদ্ধিমান হওয়া উচিত এবং নিজের ফোকাসটাকে শিফট করা উচিত। মজার ব্যাপারটা ঠিক এখানেই, আপনি যদি তাদের দিকে ফিরেও না তাকান, সম্পূর্ণ ইগনোর করে নিজের লক্ষ্যের দিকে হাঁটতে থাকেন, কিছুক্ষণ ঘেউ ঘেউ করার পর তারা এমনিতেই চুপ হয়ে যাবে। কারণ তারা দেখবে আপনাকে ডিস্ট্র্যাক্ট করা বা থামানো তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমাদের সমাজে একটা খুব অদ্ভুত নিয়ম আছে। এখানে আপনি যখন স্ট্রাগল করবেন, যখন আপনার পকেটে টাকা থাকবে না, যখন আপনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন, তখন চারপাশের মানুষ আপনাকে সবচেয়ে বেশি অপমান করবে। পারিবারিক অনুষ্ঠানে গেলে কেউ হয়তো আপনাকে আড়ালে ডেকে বলবে, কি করছো জীবনে? তোমার বয়সের ছেলেরা তো কত কিছু করে ফেলল, তোমার দ্বারা কি আদৌ কিছু হবে? এই কথাগুলো তীরের মতো বিঁধবে। তখন আপনার মনে হবে মাটি ফেটে যাক আর আপনি ভেতরে ঢুকে যান। কিন্তু ঠিক এই মুহূর্তটাতেই আপনাকে শক্ত হতে হবে। এই মুহূর্তটাতেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি তাদের কথায় ভেঙে পড়বেন, নাকি এই কথাগুলোকে আপনার সফলতার জ্বালানি হিসাবে ব্যবহার করবেন। জাপানিজ একটা বিখ্যাত আর্ট আছে যার নাম কিনসুকি। যখন কোনো সুন্দর মাটির পাত্র ভেঙে যায়, তখন তারা সেটাকে ফেলে যায় না, বরং ভাঙা টুকরোগুলোকে তারা খাঁটি সোনা গলিয়ে জোড়া লাগায়। ফলে সেই পাত্রটি আগের চেয়েও অনেক বেশি সুন্দর, অনেক বেশি দামি এবং অনেক বেশি মজবুত হয়ে ওঠে। অপমানের ফলে আপনার হৃদয় যখন ভেঙে যায়, তখন আপনারও উচিত সেই ভাঙা জায়গাগুলোকে নিজের আত্মবিশ্বাস, নিজের পরিশ্রম আর নিজের জেদ দিয়ে জোড়া লাগানো, যাতে আপনি আগের চেয়েও শক্ত একটা মানুষে পরিণত হতে পারেন।
যাদের জীবনে অপমানের দাগ নেই তাদের জীবনে সফলতার কোনো বড় গল্পও নেই। এখন হয়তো আপনি ভাবছেন যে এই জেদটাকে আমি কাজে লাগাবো কিভাবে। খুব সহজ, নিজের জন্য একটা রুটিন তৈরি করুন। যখনই আপনার সেই অপমানের কথা মনে পড়বে, যখনই রাগে আপনার শরীর কাঁপতে শুরু করবে, তখন সেই রাগটাকে নিজের স্কিল ডেভেলপমেন্টের পেছনে ঢেলে দিন। জিমে গিয়ে ভারী ওজন তুলুন, বই পড়ুন, নতুন কোনো কাজ শিখুন, নিজের ব্যবসার প্ল্যানিংয়ে আরও বেশি সময় দিন। আপনার রাগটাকে একটা লেজার বিমের মতো ফোকাসড করে ফেলুন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো রাগ হলো মানুষের ভেতরের সবচেয়ে শক্তিশালী ইমোশন। এটাকে যদি ধ্বংসাত্মক কাজে না লাগিয়ে গঠনমূলক কাজে লাগানো যায় তবে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। আপনি কি জানেন, বিশ্বের সেরা অনেক অ্যাথলিট প্রতিযোগিতায় নামার আগে ইচ্ছে করে এমন কিছু পড়েন বা শোনেন যা তাদের রাগিয়ে দেয়। কারণ রাগ তাদের শরীরে অ্যাড্রেনালিন হরমোন বাড়িয়ে দেয়, যা তাদের পারফরম্যান্সকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। আপনার অপমানগুলো হলো আপনার জীবনের অ্যাড্রেনালিন। দেখুন, যারা আপনাকে আজ ছোট করছে তারা আসলে আপনার বর্তমান অবস্থাটা দেখছে। তারা আপনার ভেতরের সম্ভাবনাটাকে দেখতে পাচ্ছে না। তারা জানে না যে একটা বীজের ভেতরে কত বড় একটা গাছ লুকিয়ে থাকে। তারা যখন আপনাকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করে তারা বুঝতে পারে না যে আপনি আসলে একটা বীজ, আর আপনাকে মাটিতে পুঁতে ফেললে আপনি সেখান থেকেই শেকড় গজিয়ে আরও বড় হয়ে উঠবেন। তাই তাদের কথায় কান দেওয়া বন্ধ করুন। নিজের কানটাকে বধির করে ফেলুন নেগেটিভ কথার প্রতি। আপনার চোখ থাকবে শুধু আপনার লক্ষ্যের দিকে, আপনার কান শুনবে শুধু আপনার নিজের ভেতরের কণ্ঠস্বর। আসলে ব্যাপারটা হলো, নীরবতা বা সাইলেন্স হলো এমন এক সাইকোলজিক্যাল ওয়েপন বা অস্ত্র যা আপনার শত্রুকে পাগল করে দিতে পারে। আপনি যখন অপমানের পরও শান্ত থাকেন, আপনার মুখে যখন একটা রহস্যময় হাসি থাকে, তখন অপোনেন্ট বুঝতে পারে না আপনার মাথায় কি চলছে। এই আনপ্রেডিক্টেবল বা অনিশ্চিত স্বভাবটাই আপনাকে শক্তিশালী করে তোলে। তাই আজ থেকে আর কোনো জবাব মুখে নয়, আজ থেকে প্রতিটি অপমানের হিসাব লেখা থাকবে আপনার কাজের ডায়েরিতে। আপনার সফলতা যেদিন শব্দ করে উঠবে সেদিন আপনার বিরোধীদের মুখের ভাষা এমনিতেই হারিয়ে যাবে। আগের অংশে আমরা সাইলেন্স বা নীরবতার কথা বলেছিলাম, তাই না? কিন্তু সাইলেন্স মানে এই নয় যে আপনি ঘরের কোণে বসে শুধু কাঁদবেন আর ভাগ্যকে দোষ দেবেন। সাইলেন্স মানে হলো আপনার বাইরের দুনিয়া শান্ত, কিন্তু আপনার ভেতরের দুনিয়ায় তখন একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই, আমি তো চুপ করে আমার কাজ করে যাচ্ছি, কিন্তু ওই মানুষগুলো তো থামছে না, তারা তো আমার পেছনে লেগেই আছে। দেখুন, এখানে একটা বিশাল মনস্তাত্ত্বিক খেলা আছে। হার্ভার্ড ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের একটি গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন কাউকে অপমান করে তখন তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়। হ্যাঁ, ঠিক শুনেছেন, ডোপামিন, যা আমাদের আনন্দ দেয়। অর্থাৎ আপনাকে ছোট করে তারা এক ধরনের সস্তা আনন্দ বা সুপিরিয়রিটি কমপ্লেক্স অনুভব করে। তাদের নিজেদের জীবনে কোনো বড় লক্ষ্য নেই, কোনো বড় অ্যাচিভমেন্ট নেই, তাই আপনাকে নিচে নামিয়ে তারা নিজেদেরকে ওপরে ভাবতে ভালোবাসে। মজার ব্যাপারটা ঠিক এখানেই। আপনি যখন তাদের অপমানে রিয়্যাক্ট করেন না, তখন তাদের মস্তিষ্কের ওই ডোপামিন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়। তারা তখন পাগলের মতো আপনার মনোযোগ পাওয়ার চেষ্টা করে, তারা আরও বড় অপমান করার চেষ্টা করে। কিন্তু আপনি যদি আপনার ফোকাস ধরে রাখতে পারেন, তবে তারা একসময় নিজেদের বিষে নিজেরাই জ্বলতে শুরু করবে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো আপনার জীবনে এই অপমানকারী মানুষগুলোর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিশ্বাস করুন, জীবনে যদি এমন কেউ না থাকে যে আপনাকে বলে তোর দ্বারা কিচ্ছু হবে না, তবে আপনার ভেতরের আসল জেদটা কখনো বের হয়ে আসবে না। ইংরেজিতে একটা কথা আছে, স্পাইট ইজ এ পাওয়ারফুল ফিউল, অর্থাৎ আক্রোশ বা জেদ হলো এক ভয়ঙ্কর শক্তিশালী জ্বালানি। আপনি যখন জিমে গিয়ে ওয়েট লিফটিং করেন তখন আপনার মাসল বা পেশিগুলো ছিঁড়ে যায়। সেই ছিঁড়ে যাওয়া পেশিগুলো যখন রিকভার করে তখনই আপনার শরীর শক্তিশালী হয়। ঠিক একইভাবে মানুষের কটু কথা যখন আপনার ইগোকে, আপনার আত্মসম্মানকে ছিঁড়ে ফেলে, তখনই আপনার মানসিক শক্তি বা মেন্টাল টাফনেস সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার সুযোগ পায়। আসলে ব্যাপারটা হলো, আমরা জীবনের খুব সাধারণ একটা হিসেব বুঝতে ভুল করি। ধরুন, আপনি একটা রেস বা দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আপনার লক্ষ্য হলো ফিনিশিং লাইন। এখন রেসের ট্র্যাকের পাশে দাঁড়িয়ে যদি কিছু মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে, আপনাকে গালিগালাজ করে, আপনি কি দৌড় থামিয়ে তাদের সাথে ঝগড়া করতে যাবেন? যদি যান, তবে আপনি রেসটা হেরে যাবেন। আর যদি আপনি তাদের কথায় কান না দিয়ে আরও জোরে দৌড়াতে শুরু করেন, তবে আপনি ফিনিশিং লাইনে পৌঁছাবেন। আর আপনি যখন বিজয়ী হয়ে মেডেলটা গলায় পরবেন, তখন ওই হাসাহাসি করা মানুষগুলোই গ্যালারিতে বসে আপনার জন্য হাততালি দিতে বাধ্য হবে। এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবী শুধু বিজয়ীদের সম্মান করে। আপনি কতটা কষ্ট পেয়েছেন, কে আপনাকে কি বলেছে, তাতে এই স্বার্থপর পৃথিবীর কিচ্ছু যায় আসে না। পৃথিবী শুধু আপনার রেজাল্ট দেখতে চায়।
এখন হয়তো আপনি ভাবছেন, কিন্তু নেহাল ভাই, কখনো কখনো তো তারা এমন সব সত্যি কথা বলে অপমান করে যা আমার আসলেই দুর্বলতা। তখন আমি কি করব? দেখুন, এটা খুব চমৎকার একটা পয়েন্ট। যদি কেউ আপনার কোনো সত্যিকারের দুর্বলতা নিয়ে আপনাকে অপমান করে, তবে প্রথমে একটু কষ্ট হলেও ব্যাপারটাকে একদম পজিটিভলি নিন। ধরুন কেউ আপনাকে বলল, তোর গায়ের রং কালো, বা তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, অথবা তুই তো ইংরেজিতে কথা বলতে পারিস না, তুই আবার কি করবি? এই কথাগুলো শোনার পর আপনার প্রথম কাজ হলো আয়নার সামনে দাঁড়ানো, নিজের দুর্বলতাগুলোকে স্বীকার করে নেওয়া। হ্যাঁ, আমার এই দুর্বলতা আছে। কিন্তু মজার ব্যাপারটা ঠিক এখানেই। মানুষের সবচেয়ে বড় শক্তি তার দুর্বলতার জায়গা থেকেই তৈরি হয়। আপনি কি জানেন, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে কেএফসিতে চাকরির ইন্টারভিউ থেকে রিজেক্ট করা হয়েছিল? তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, কারণ তারা মনে করেছিল জ্যাক মা কোনো কাজের যোগ্য নন। জ্যাক মা যদি সেদিন ওই অপমানে ভেঙে পড়তেন, তবে আজ আলিবাবা বলে কিছু থাকতো না। তিনি তার ওই রিজেকশন, ওই অপমানটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। আপনার জীবনেও যে দুর্বলতাগুলো নিয়ে মানুষ আপনাকে হাসির পাত্র বানাচ্ছে, সেগুলোকে আপনার সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত করুন। আপনি ইংরেজিতে দুর্বল? আগামী 6 মাস এমনভাবে ইংরেজি শিখুন যেন আপনার ফ্লুয়েন্সি দেখে ওই মানুষগুলোর চোখ কপালে ওঠে। আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ? এমনভাবে পরিশ্রম করুন, এমনভাবে স্কিল ডেভেলপ করুন, যাতে কয়েক বছর পর আপনার ব্যাংক ব্যালেন্স তাদের সারা জীবনের ইনকামের চেয়ে বেশি হয়। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো মুখে জবাব দেওয়াটা খুব সস্তা। যে কেউ মুখ দিয়ে দুটো গালাগালি করতে পারে, কিন্তু নিজের জীবন পরিবর্তন করে জবাব দেওয়াটা খুব দামি। আর এই দামি কাজটা সবাই করতে পারে না। আপনি কি সবাই হতে চান, নাকি ওই 1% মানুষের মধ্যে থাকতে চান যারা ইতিহাস তৈরি করে? আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন একটা বিশাল শেয়ার বাজার বা স্টক মার্কেট। সেখানে প্রতিটি মানুষের একটা করে শেয়ার প্রাইস বা মূল্য আছে। যখন কেউ আপনাকে অপমান করে, তখন সে আসলে আপনার শেয়ার প্রাইসটা কৃত্রিমভাবে কমিয়ে দেওয়ার চেষ্টা করে। সে আপনাকে বোঝাতে চায় যে আপনার কোনো দাম নেই। এখন আপনি যদি তার কথায় বিশ্বাস করে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, তবে আপনার শেয়ার প্রাইস আসলেই জিরো হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজের উপর ইনভেস্ট করতে শুরু করেন, নিজের নলেজ বাড়ান, নিজের ফিটনেস ঠিক করেন, নিজের ক্যারিয়ারে ফোকাস করেন, তবে আপনার শেয়ার প্রাইস প্রতিদিন একটু একটু করে বাড়তে থাকবে। একটা সময় পর ওই মানুষগুলোই আপনার শেয়ার কেনার জন্য, অর্থাৎ আপনার সাথে একটু সম্পর্ক রাখার জন্য, আপনার সাথে একটা সেলফি তোলার জন্য আপনার পেছনে লাইনে দাঁড়াবে। আরেকটা খুব সাইকোলজিক্যাল বিষয় আপনাকে বলি। আপনি যখন আপনার অপমানের বদলা নেওয়ার জন্য খুব পাগলের মতো পরিশ্রম করা শুরু করবেন, তখন প্রথম প্রথম আপনার মাথার ভেতরে ওই মানুষগুলোর চেহারা ভাসবে। আপনার মনে হবে, আমি সাকসেসফুল হয়ে অমুককে দেখিয়ে দেব, তমুককে জ্বালিয়ে দেব। কিন্তু ভিডিওর শুরুতে আমি বলেছিলাম না যে ভিডিও যত এগোবে তথ্যগুলো তত বেশি আশ্চর্যজনক হতে থাকবে? তো সবচেয়ে আশ্চর্যজনক তথ্যটা এখন শুনুন। আপনি যখন সত্যি সত্যি সফল হয়ে যাবেন, যখন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন, তখন আপনি একটা অদ্ভুত জিনিস খেয়াল করবেন। আপনি খেয়াল করবেন যে ওই মানুষগুলোর প্রতি আপনার আর কোনো রাগই নেই। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আপনার মনে হবে তারা আপনার জীবনের এতই তুচ্ছ একটা অংশ ছিল যে তাদের কথা মনে করে সময় নষ্ট করাটাও আপনার কাছে এখন বিরক্তিকর মনে হবে। কারণ সফলতা মানুষকে শুধু টাকা পয়সাই দেয় না, সফলতা মানুষকে একটা অন্য লেভেলের মানসিক প্রশান্তি আর ম্যাচিওরিটি দেয়। আপনি যখন পাহাড়ের চূড়ায় উঠে যাবেন, তখন নিচের ওই ঘেউ ঘেউ করা কুকুরগুলোকে আর আপনার চোখে পড়বে না, তাদের আওয়াজও আপনার কান পর্যন্ত পৌঁছবে না। আপনি তখন ব্যস্ত থাকবেন আরও ওপরের আকাশের দিকে তাকাতে। আপনার জীবনের উদ্দেশ্যটাই তখন বদলে যাবে। কিন্তু সেই চূড়ায় পৌঁছানোর জন্য যে প্রাথমিক ধাক্কাটা, যে রকেট ফিউলটা আপনার দরকার ছিল, সেটা কিন্তু ওই অপমানের আগুন থেকেই এসেছে। তাই আজ থেকে কেউ অপমান করলে মনে মনে বলবেন, ধন্যবাদ, আমার ব্যাটারিতে চার্জ কমে আসছিল, তুমি আমাকে নতুন করে চার্জ করে দিলে। আপনার ভেতরে যে ক্ষোভটা জমা হচ্ছে, সেটাকে জমতে দিন, সেটাকে বাইরে প্রকাশ করবেন না, সেটাকে একটা প্রেসার কুকারের মতো আটকে রাখুন। যখন সময় আসবে, তখন সেই প্রেসার কুকারের সিটি এমন শব্দ করে বাজবে যে পুরো এলাকা কেঁপে উঠবে। আপনার সাকসেস হবে সেই শব্দ, আপনার পরিশ্রম হবে সেই উত্তাপ। দেখুন, জীবনটা একটা দাবা খেলার মতো। এখানে প্রতিটি চাল খুব সাবধানে দিতে হয়। আপনার বিপক্ষ খেলোয়াড় যখন আপনার একটা সৈন্য খেয়ে আপনাকে অপমান করার চেষ্টা করবে, তখন আপনি রেগে গিয়ে বোর্ডের ওপর থেকে সব ঘুঁটি ফেলে দেবেন না, বরং আপনি শান্ত হয়ে বসবেন। আপনি আপনার চালগুলো এমনভাবে সাজাবেন যেন শেষ চালে গিয়ে আপনি সরাসরি তাকে চেকমেট করতে পারেন। আর জীবনের এই দাবা খেলায় চেকমেট করার একটাই উপায়, নিজের যোগ্যতা প্রমাণ করা, নিজের অস্তিত্বকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে পৌঁছানোর কথা আপনার বিরোধীরা স্বপ্নেও ভাবতে পারে না। আপনি কি প্রস্তুত জীবনের এই দাবা খেলায় নিজের সেরা চালটা দেওয়ার জন্য?
আপনি কি প্রস্তুত সেই সাইলেন্ট কিলার হওয়ার জন্য যে কথা বলে না কিন্তু তার রেজাল্ট গোটা দুনিয়াকে কাঁপিয়ে দেয়? আগের পর্বে আমরা জীবনের দাবা খেলার কথা বলেছিলাম। এখন এই খেলায় জেতার জন্য আপনার সবচেয়ে বড় অস্ত্র কি হবে জানেন? আপনার উচ্চতা। না, আমি আপনার শারীরিক উচ্চতার কথা বলছি না, আমি আপনার মানসিক এবং সফলতার উচ্চতার কথা বলছি। একটা খুব সুন্দর প্রাকৃতিক উদাহরণ দিই, শুনলে অবাক হবেন। দেখুন, ঈগল পাখিকে বলা হয় পাখির রাজা, কিন্তু আপনি কি জানেন ঈগলকে বিরক্ত করার বা অপমান করার সাহস একমাত্র কোন পাখির আছে? কাকের। কাক অনেক সময় উড়ে এসে ঈগলের পিঠের উপর বসে পড়ে এবং তার ঘাড়ে ঠোকর দিতে থাকে। এখন ঈগল কি তখন রেগে গিয়ে কাকের সাথে মারামারি শুরু করে? ঈগল কি কাককে ঘাড় থেকে নামানোর জন্য লাফালাফি করে? একদম না। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো ঈগল তার নিজের শক্তি কোথায় সেটা খুব ভালো করেই জানে। সে কাকের সাথে লড়াই করে নিজের এনার্জি নষ্ট করে না। সে যেটা করে তা হলো সে তার বিশাল ডানা মেলে দেয় এবং আকাশের আরও ওপরের দিকে উঠতে শুরু করে। সে যত ওপরে উঠতে থাকে বাতাসের অক্সিজেনের লেভেল তত কমতে থাকে। মজার ব্যাপারটা ঠিক এখানেই, একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর অক্সিজেনের অভাবে কাকটা এমনিতেই শ্বাস নিতে না পেরে ছটফট করতে করতে ঈগলের পিঠ থেকে খসে নিচে পড়ে যায়। আপনার জীবনে যারা আপনাকে অপমান করছে, যারা আপনাকে কথায় কথায় ছোট করছে, তারা হলো ওই কাকের মতো। তারা আপনার ঘাড়ে বসে ঠোকর দিয়ে আপনাকে নিচে নামাতে চাইছে। আপনি যদি তাদের সাথে তর্কে জড়ান, তাদের কথার জবাব দিতে যান, তবে আপনি ঈগল হয়েও কাকের স্তরে নেমে এলেন। আপনার কাজ হলো তাদের সাথে মারামারি না করে নিজের কাজের মান, নিজের স্কিল এবং নিজের সফলতার উচ্চতা এতটা বাড়িয়ে দেওয়া যেখানে পৌঁছালে ওই মানুষগুলো আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। তারা এমনিতেই তাদের যোগ্যতার অভাবে আপনার জীবন থেকে চিরতরে ঝরে পড়বে। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই, বাইরের মানুষ হলে না হয় ইগনোর করলাম, ওপরের দিকে উড়ে গেলাম, কিন্তু অপমানকারী মানুষগুলো যদি আমার নিজের ঘরের হয়, যদি আমার আত্মীয় স্বজন হয়, যাদের সাথে আমাকে প্রতিদিনই দেখা করতে হয়, এক ছাদের নিচে থাকতে হয়, তাদের ক্ষেত্রে কি করব? এটা একটা খুব বাস্তব এবং কঠিন প্রশ্ন। আমাদের সমাজে সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণার শিকার আমরা বাইরের মানুষের চেয়ে কাছের মানুষদের দ্বারাই বেশি হই। ঈদের দিন বা পারিবারিক কোনো আয়োজনে সবার সামনে যখন কোনো আত্মীয় আপনার বেকারত্ব, আপনার গায়ের রং বা আপনার পড়াশোনার রেজাল্ট নিয়ে খোঁটা দেয়, তখন বুকের ভেতরটা ফেটে যায়। মনে হয় পৃথিবীটা ওখানেই শেষ হয়ে যাক। আসলে ব্যাপারটা হলো, কাছের মানুষ যখন অপমান করে তখন সেটা বাইরের মানুষের চেয়ে 10 গুণ বেশি আঘাত করে, কারণ তাদের কাছ থেকে আমরা ভালোবাসা ও সাপোর্ট আশা করি, অপমান নয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি বেশ চমকে দেওয়া গবেষণায় দেখা গেছে যে আপনি যখন টানা 30 মিনিট বা তার বেশি সময় ধরে কোনো নেগেটিভ কথা শোনেন বা কারোর কাছ থেকে অবজ্ঞা ও অপমানের শিকার হন, তখন আপনার মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস নামক অংশটির নিউরনগুলো মারা যেতে শুরু করে। এই হিপ্পোক্যাম্পাস হলো আমাদের মস্তিষ্কের সেই অংশ যা সমস্যা সমাধান বা প্রবলেম সলভিংয়ের জন্য সরাসরি দায়ী। অর্থাৎ যারা আপনাকে ক্রমাগত অপমান করছে তারা শুধু আপনার মন খারাপ করছে না, তারা আক্ষরিক অর্থে আপনার মস্তিষ্ককে ড্যামেজ করে দিচ্ছে, আপনাকে বুদ্ধিহীন বানিয়ে দিচ্ছে। তাই কাছের মানুষ হলেও তাদের এই বিষাক্ত প্রভাব থেকে আপনাকে বাঁচতে হবে। কিন্তু কিভাবে? তাদের সাথে কি সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে ফেলবেন? না, সেটা হয়তো সবসময় সম্ভব হয় না। এখানেই আপনাকে শিখতে হবে রিয়াকশন এবং রেসপন্সের মধ্যকার পার্থক্য। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। রিয়াকশন হলো ইমোশনাল, তাৎক্ষণিক এবং নিয়ন্ত্রণহীন। কেউ আপনাকে একটা বাজে কথা বলল, আপনিও রেগে গিয়ে আরেকটা বাজে কথা বললেন। এর ফলে একটা বিশাল ঝগড়ার সৃষ্টি হলো এবং দিন শেষে আপনারই এনার্জি নষ্ট হলো। আর রেসপন্স হলো লজিক্যাল, ক্যালকুলেটেড এবং নিয়ন্ত্রিত। কেউ আপনাকে সবার সামনে অপমান করল, আপনি রেগে না গিয়ে চোখে চোখ রেখে একটা হালকা হাসি দিয়ে বললেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ। তারপর সেখান থেকে অত্যন্ত শান্তভাবে উঠে চলে গেলেন। আপনি তাকে কোনো সুযোগই দিলেন না আপনার সাথে তর্ক চালিয়ে যাওয়ার। আপনি যখন রেসপন্স করা শুরু করবেন তখন তারা বুঝবে যে তাদের এই সস্তা কথাগুলো আপনার মেন্টাল র্যাডার বা মানসিক সীমার ভেতরে ঢুকতেই পারছে না। আপনি তাদের কথার কোনো ভ্যালুই দিচ্ছেন না। এই অপমানটা তাদের কাছে সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হবে। দেখুন, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা এনার্জি ভ্যাম্পায়ার। তারা অন্যের জীবনী শক্তি, অন্যের সুখ শুষে নিয়ে বেঁচে থাকে। আপনি যখন কষ্টে থাকেন, যখন আপনি তাদের কথায় ভেঙে পড়েন, যখন আপনার চোখে পানি আসে, তখন তারা এক ধরনের পৈশাচিক শান্তি পায়। আপনি কি এই এনার্জি ভ্যাম্পায়ারদের হাতে নিজের জীবনের কন্ট্রোল তুলে দেবেন? কক্ষণই না। আপনার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হলো আপনি নিজে।
আপনাকে যারা অপমান করেছে তাদের লিস্ট করা বন্ধ করে আজ থেকে নিজের স্কিলের লিস্ট করা শুরু করুন। আপনার কি ভিডিও এডিটিং ভালো লাগে? সেটা মন দিয়ে শিখুন। আপনার কি ব্যবসার কোনো নতুন আইডিয়া ভাবছেন? সেটা নিয়ে রাত জেগে রিসার্চ করুন। আপনার শরীর কি দুর্বল? জিমে ভর্তি হন এবং নিজেকে ফিট করুন। মজার ব্যাপারটা ঠিক এখানেই। আপনি যখন প্রতিদিন নিজের ওপর মাত্র 1% করে কাজ করবেন, তখন প্রথম কেউ কোনো পরিবর্তন দেখতে পাবে না। আপনাকে নিয়ে হাসাহাসি করা মানুষগুলো তখনও হাসতেই থাকবে। তারা ভাববে, আরে এ আর কি এমন করছে, ওসব দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারের জাদুটাই এমন। আপনি যখন 6 মাস, 1 বছর বা 2 বছর টানা নিজের ওপর, নিজের লক্ষ্যের ওপর কাজ করে যাবেন, তখন একদিন সকালে যখন আপনি আপনার সফলতার রেজাল্টটা সবার সামনে আনবেন, তখন চারপাশের মানুষ স্তব্ধ হয়ে যাবে। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তারা হিসাব মেলাতে পারবে না যে যেই মানুষটাকে তারা কথায় কথায় অপমান করত, হাসির পাত্র বানাতো, সে এত বড় কিছু কিভাবে করে ফেলল। আপনার সাইলেন্ট হার্ডওয়ার্ক বা নীরব পরিশ্রম একদিন এমন এক কান ফাটানো শব্দ তৈরি করবে যা তাদের চিরকালের জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। অনেকেই এই রাস্তায় হাঁটতে গিয়ে একটা বড় ভুল করে ফেলে। তারা একটু সফল হলেই বা নতুন কিছু শুরু করলেই সেটা সোশ্যাল মিডিয়ায় ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাতে চায়। তারা স্ট্যাটাস দেয়, আমি এখন এই প্রজেক্ট শুরু করছি, এবার হেটাররা দেখুক। না, এই বোকামিটা ভুলেও করবেন না। আপনার অপমানকারীদের কখনো আগে থেকে জানতে দেবেন না আপনি কি নিয়ে কাজ করছেন। আপনার প্ল্যান, আপনার পরবর্তী স্ট্র্যাটেজি সব গোপন রাখুন। চাণক্য তার বিখ্যাত নীতিশাস্ত্রে বলে গেছেন, নিজের দুর্বলতা এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কখনো কারো সাথে শেয়ার করতে নেই। কারণ মানুষ আপনার ভালো সময়ের চেয়ে আপনার খারাপ সময়েই বেশি আনন্দ পায়। তাই আপনার কাজ হবে একটা সাকসেস ভল্ট তৈরি করা। আপনি আপনার ঘরের দরজা বন্ধ করে দিনের পর দিন ঘাম ঝরাবেন, নিজের মেধা শান দেবেন, চোখের নিচে কালি ফেলবেন, কিন্তু বাইরে এসে এমন স্বাভাবিক ভাব করবেন যেন আপনি খুব সাধারণ একটা জীবন কাটাচ্ছেন। আপনার এই নীরবতা আপনার বিরোধীদের কনফিউজ করে দেবে। তারা বুঝতেই পারবে না আপনার মনে কি চলছে বা আপনি কোন বড় বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছেন। আপনি কি কখনো চাইনিজ বাঁশ গাছের বৃদ্ধির প্রক্রিয়া সম্পর্কে শুনেছেন? চাইনিজ ব্যাম্বু ট্রি বা চীনা বাঁশ গাছ মাটিতে লাগানোর পর প্রথম 4 বছর আপনি যদি প্রতিদিন সেখানে পানি দেন, সার দেন, তবুও মাটির ওপরে আপনি 1 ইঞ্চিও গাছ দেখতে পাবেন না। 4 বছর ধরে মনে হবে যেন বীজটা মরেই গেছে। আশেপাশের মানুষ হয়তো হাসাহাসি করবে, অপমান করবে এই বলে যে কি বোকা তুই, একটা মরা মাটিতে পানি ঢালছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু আপনি যদি বিশ্বাস রেখে নিজের কাজটা চালিয়ে যান, পানি দেওয়া অব্যাহত রাখেন, তবে 5ম বছরে গিয়ে মাত্র 6 সপ্তাহের মধ্যে ওই বাঁশগাছটি মাটি ফুঁড়ে বেরিয়ে প্রায় 80 ফুট লম্বা হয়ে যায়। প্রথম 4 বছর সে আসলে মাটির নিচে নিজের শিকড় মজবুত করছিল, যাতে সে ভবিষ্যতে ওই বিশাল 80 ফুটের ওজন শক্তভাবে সহ্য করতে পারে। আপনার জীবনের স্ট্রাগল পিরিয়ডটাও ঠিক এই চাইনিজ বাঁশ গাছের মতো। চারপাশের মানুষ আপনার আজকের পরিস্থিতি দেখে আপনাকে বিচার করছে, আপনাকে অবজ্ঞা করছে, কিন্তু তারা জানে না আপনি পর্দার আড়ালে মাটির নিচে নিজের স্কিল, নিজের মানসিকতা আর নিজের জেদের কতটা গভীর শিকড় তৈরি করছেন। যেদিন আপনার সময় আসবে সেদিন আপনি ওই 80 ফুট বাঁশ গাছের মতোই সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন। তখন ওই অপমানকারী মানুষগুলো আপনার দিকে তাকালে তাদের ঘাড় ব্যথা হয়ে যাবে। আপনার সফলতার আলো তাদের চোখ ধাঁধিয়ে দেবে। তাই আজ যদি কেউ আপনাকে অপমান করে, তবে একটু হাসুন, মনে মনে বলুন, আমার শিকড় তৈরি হচ্ছে, অপেক্ষা করো আর দেখতে থাকো। এই মানসিকতাই আপনাকে অদম্য করে তুলবে। আপনাকে থামানোর ক্ষমতা তখন আর পৃথিবীর কারও থাকবে না। তো যেমনটা বলছিলাম, আপনার শেকড় যখন মাটির নিচে তৈরি হচ্ছে, তখন বাইরের মানুষের কথায় কান দেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু ভিডিওর এই শেষ অংশে আমি আপনাকে এমন একটা সাইকোলজিক্যাল ট্রিকের কথা বলবো, যা শোনার পর অপমান নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টে যাবে। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই, আমি তো সফল হয়ে গেলাম, আমার শেকড় মজবুত হয়ে গাছ বিশাল বড় হয়ে গেল, কিন্তু এরপর ওই মানুষগুলোর সাথে আমার আচরণ কেমন হবে? আমি কি তাদের ডেকে ডেকে আমার সফলতা দেখাবো, নাকি তাদের অপমান করে আমার পুরনো অপমানের শোধ নেব? দেখুন, এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভুলটা হয়। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো প্রতিশোধ নেওয়া নেই তীব্র আকাঙ্ক্ষা আসলে একটা বিষের মতো। আপনি যদি ভাবেন যে সফল হওয়ার পর আপনি তাদের ইনসাল্ট করবেন, তবে আপনি আসলে তাদেরই জয় করলেন। কারণ আপনার সফলতার পেছনের উদ্দেশ্যটা নিজের জন্য ছিল না, ছিল তাদের জন্য। আসল জয় বা সেরা জবাব কিন্তু এটা নয়। সেরা জবাব হলো ইনডিফারেন্স বা চরম নির্বিকারত্ব। আসলে ব্যাপারটা হলো, যখন আপনি জীবনে সত্যি সত্যি একটা বড় জায়গায় পৌঁছে যাবেন, তখন আপনার ওই মানুষগুলোর প্রতি কোনো রাগই থাকবে না, বরং আপনার ভেতরে একটা অদ্ভুত শান্ত ভাব চলে আসবে।
মজার ব্যাপারটা ঠিক এখানেই। আপনি যখন তাদের সামনে দিয়ে এমনভাবে হেঁটে যাবেন যেন তাদের কোনো অস্তিত্বই নেই, তখন সেটা তাদের কাছে সবচেয়ে বড় অপমান বলে মনে হবে। জনস হপকিন্স মেডিসিনের একটি গবেষণায় দেখা গেছে যে যারা পুরনো রাগ বা ক্ষোভ পুষে রাখে না এবং মানসিকভাবে ক্ষমা করে দেয় বা ইগনোর করতে শেখে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায়, রক্তচাপ স্বাভাবিক থাকে এবং তারা মানসিকভাবে অনেক বেশি স্টেবল বা স্থির থাকে। অর্থাৎ আপনি যখন কাউকে মন থেকে মুছে ফেলেন, তখন আপনি শুধু তাদেরই শাস্তি দেন না, আপনি নিজের শরীর ও মস্তিষ্ককেও সুস্থ রাখেন। একটু ভেবে দেখুন, আপনি একটা পাহাড়ে উঠছেন আর আপনার পিঠে একটা বড় ব্যাগ। কেউ আপনাকে অপমান করল আর আপনি একটা বড় পাথর সেই ব্যাগে ভরে রাখলেন। আরেকজন কটু কথা বলল, আপনি আরও একটা পাথর ভরলেন। এভাবে পাথর ভরতে ভরতে ব্যাগের ওজন যখন 100 কেজি হয়ে যাবে, তখন কি আপনি পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবেন? কখনোই না। আপনাকে ওই ব্যাগটা ফেলে দিতে হবে। অপমানকারী মানুষগুলো হলো ওই পাথরের মতো। তাদের কথাগুলো বুকে পুষে রাখলে আপনি নিজেই নিজের পথ আটকে দিচ্ছেন। তাই তাদের কথাগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন ঠিকই, কিন্তু তাদের প্রতি কোনো ক্ষোভ বা আক্রোশ নিজের ভেতরে জমিয়ে রাখবেন না। তো পৃথিবীতে 2 ধরনের মানুষ থাকে। একদল মানুষ হলো থার্মোমিটারের মতো, আর আরেক দল মানুষ হলো থার্মোস্ট্যাটের মতো। থার্মোমিটার কি করে? সে বাইরের তাপমাত্রার ওপর নির্ভর করে নিজের পারদ ওঠানামা করায়। বাইরের পরিবেশ গরম হলে সে গরম হয়ে যায়, পরিবেশ ঠান্ডা হলে সে ঠান্ডা হয়ে যায়। যারা অন্যের অপমানে রেগে যায়, তারা হলো এই থার্মোমিটার। অন্যের কথায় তাদের ইমোশন ওঠানামা করে। কিন্তু থার্মোস্ট্যাট কি করে জানেন? এসি বা এয়ার কন্ডিশনারে থার্মোস্ট্যাট থাকে। আপনি সেখানে যে তাপমাত্রা সেট করে দেবেন, সে নিজের ভেতরের শক্তি দিয়ে পুরো রুমের পরিবেশকে ওই তাপমাত্রায় নিয়ে আসবে। বাইরের আবহাওয়া যেমনই হোক না কেন, সে নিজের ভেতরের কন্ট্রোল হারায় না। আপনাকে এই থার্মোস্ট্যাট হতে হবে। আপনাকে যারা অপমান করেছে তাদের কথায় রিয়্যাক্ট না করে নিজের ভেতরের তাপমাত্রা নিজে নিয়ন্ত্রণ করতে শিখুন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো আপনার জীবনের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে দিয়ে দেওয়াটা একটা অপরাধের মতো। আপনি একজন স্বাধীন মানুষ। আপনার হাসি, আপনার কান্না, আপনার রাগ, এগুলো আপনার নিজের সম্পদ। কেউ চাইলেই যেন এগুলোকে নিজের সুবিধা মতো ব্যবহার করতে না পারে, সেই শক্ত দেয়ালটা আপনাকে তৈরি করতে হবে। যখন আপনি এই দেয়ালটা তৈরি করতে পারবেন, তখন দেখবেন অপমানের তীরগুলো আপনার গায়ে লাগার আগেই মাটিতে পড়ে যাচ্ছে। মজার ভাকাটা ঠিক এখানেই। যারা আপনাকে আজ ছোট করছে, কাল তারা আপনার নাম ভাঙিয়ে অন্যদের কাছে বড়াই করবে যে ওকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। এটাই পৃথিবীর নিয়ম। আর এই নিয়মটা যেদিন আপনি হাসি মুখে মেনে নিতে পারবেন, সেদিন আপনি বুঝবেন যে আপনি সত্যিকার অর্থে পরিণত বা ম্যাচিওর হয়েছেন। জীবনে চলার পথে আপনি অনেক ধরনের মানুষের মুখোমুখি হবেন। কেউ আপনাকে ভালোবাসবে, কেউ আপনাকে ঘৃণা করবে, কিন্তু আপনার পরিচয় কখনোই তাদের কথার ওপর ভিত্তি করে তৈরি হবে না। আপনার পরিচয় তৈরি হবে আপনার কাজের মাধ্যমে। ধরুন আপনি একটা সোনার কয়েনকে যদি কেউ ড্রেনের কাদায় ফেলে দেয়, তবে কি সেই সোনার দাম কমে যাবে? কখনোই না। যে ব্যক্তি ওই সোনাটা কুড়িয়ে পাবে, সে খুব ভালো করেই জানবে যে কাদা লেগে থাকলেও এটা সোনা, আর এর ভ্যালু বা দাম অনেক বেশি। আপনাকে যারা অপমান করছে, তারা আসলে আপনার গায়ে কাদা ছিটিয়ে আপনাকে মূল্যহীন প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু তারা এটা জানে না যে আপনি আসলে সেই খাঁটি সোনা। আপনার ভেতরে যে গুণাবলী আছে, আপনার যে মেধা আছে, সেটা কোনো অপমানেই নষ্ট হওয়ার নয়। এখন হয়তো আপনি ভাবছেন, কিন্তু এই আত্মবিশ্বাসটা আমি কিভাবে ধরে রাখব যখন সবাই আমার বিরুদ্ধে কথা বলছে? এর সবচেয়ে ভালো উপায় হলো নিজের একটা রুটিন তৈরি করা এবং প্রতিদিন সেই রুটিন অনুযায়ী কাজ করে যাওয়া। আপনি যখন প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এক পা করে এগোবেন, তখন আপনার ভেতরের কনফিডেন্স লেভেল এমনিতেই বাড়তে থাকবে। আর যেদিন আপনি চূড়ান্ত সফলতার স্বাদ পাবেন, সেই দিন পেছনের এই কষ্টের দিনগুলোর কথা ভেবে আপনার নিজেরই অনেক বেশি গর্ব হবে। আপনি বুঝতে পারবেন যে এই অপমানগুলো না থাকলে আপনি হয়তো কখনোই আপনার কমফোর্ট জোন থেকে বের হতে পারতেন না। তাই আজ থেকে আর কোনো অভিযোগ নয়, আর কোনো মন খারাপ নয়। কে কি বলল, কে কিভাবে তাকালো, কে আড়ালে কি সমালোচনা করলো, এসব নিয়ে ভাবার সময় আপনার একদমই নেই। আপনার হাতে এখন অনেক বড় কাজ, আপনার নিজের জীবনটাকে একটা মাস্টারপিসে পরিণত করার কাজ। যখন আপনি নিজের ভ্যালু বুঝতে শিখবেন, তখন বাইরের সস্তা কথাগুলো আর আপনার দাম কমাতে পারবে না। আপনার ফোকাস শুধু আপনার লক্ষ্যের দিকে রাখুন। আমি মোহাম্মদ নেহাল, এবং আমি মানুষের সফলতা নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আপনি যদি এমন কেউ হন যিনি জীবনের কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে চান, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের কাজে ফোকাস করুন। আপনার এই অবিরাম যাত্রায় আমি সব সময় আপনার একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে থাকব।